কেমন আছেন? আলহামদুলিল্লাহ, একটু ঠান্ডা লাগছে, শীত তো পড়তেছে। জি স্যার, শীত চলে আসছে স্যার। হ্যাঁ, এই জন্য মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা ভাব। আপনারা কেমন আছেন? সবাই ভালো আলহামদুলিল্লাহ। জি স্যার, আলহামদুলিল্লাহ। নাক সুরসুর করতেছে, নাক। সবাই কি এখন বাসায় থাকেন না ফার্মে টামে যান? স্যার ফার্মে তো স্যার রেগুলার যাই স্যার। সেটাই, মানে সবই হচ্ছে, শুধু ক্লাসটাই ভার্চুয়ালি হচ্ছে, তাই না? জি আমরাও তো এখন পুরো দমে অফিস, সবাই তো অফিস করতেছে। জি স্যার। ক্লাস ক্লাসটা এখন শিক্ষা ফিজিক্যালি প্রতিষ্ঠান আর মসজিদ বাদে স্যার সবকিছুই চলছে আলহামদুলিল্লাহ। মানে যেগুলো আসল দরকার, নামাজ এবং পড়াশোনা, তাই না? সেটাই, মানে সবই করতেছি আমরা, হয়তো সিনেমাও দেখতেছি, মার্কেটেও যাচ্ছি, নামাজ যাওয়ার সময় চিন্তা হয় আল্লাহ মসজিদে যাবো, করোনা যদি হয়। ব্যাপারটা এখানেই। আচ্ছা, আমরা দুইটা চ্যাপ্টার শেষ করেছি, তাই না? থার্ড চ্যাপ্টার পড়বো আজকে, ঠিক আছে? ইয়েস স্যার। দেখতে পাচ্ছেন আপনারা? ইয়েস স্যার। কি দেখতে পাচ্ছেন বলেন তো? চ্যাপ্টার 3, অর্গানাইজেশনাল এন্ড বিজনেস স্ট্রাকচার। আচ্ছা, তারপর একটু জুম করতে হবে স্যার, আমি পড়া যাচ্ছে না। হ্যাঁ, ইন্ট্রোডাকশন টু অর্গানাইজেশন স্ট্রাকচার। আচ্ছা আচ্ছা, স্যার। ওকে, ফাইন। আমরা মনে হয় এটা পড়ে ফেলছিলাম না? জি স্যার। কেউ একজন কি আমাকে বলবেন যে মেমিন্সবার্গে এখানে কি বলতে চাচ্ছে? মানে আমরা যদি একটু রিক্যাপ করি। মনে আছে? অনেকদিন হয়ে গেল না? একটা শুক্রবার, দুই শুক্রবার মিস হয়েছে, মানে এক শুক্রবার আপনার 12ই রবিউল আউয়াল ছিল মনে হয়, আর এর আগের শুক্রবারটা আমি ঢাকা ছিলাম না, 2 শুক্রবার মিস। মেরিজবার্গ এখানে অর্গানাইজেশন চার্ট, মানে অর্গানাইজেশন স্ট্রাকচারটা বোঝাচ্ছে, একটা অর্গানাইজেশন আসলে কেমন হয়। এখানে একটা ইন্টারেক্টিভ আছে যেটা আমাদের ফার্মের সাথে সম্পর্কিত, মানে আমরা ফার্মে কেমন হয় এবং একটা কোম্পানিতে কেমন হয়। একটা কোম্পানিতে নর্মালি অপারেটিং কোড থাকে, মানে যদি একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি চিন্তা করি তাহলে এখানে ওয়ার্কাররা থাকে, ওয়ার্কারদের উপরে লাইন ম্যানেজার থাকে, মানে তাদেরকে মিডল লাইন ম্যানেজার বলি। আবার তার উপরে যারা হেড অফিসে থাকে বা উপরের লেভেলে যারা, তাদেরকে স্ট্র্যাটেজিক অ্যাপেক্স বলা হচ্ছে। তাদেরকে বিজনেসের অবজেক্টিভ ফুলফিল করার জন্য দুই পাশে থেকে সাপোর্ট দেয়া হচ্ছে টেকনো স্ট্রাকচার এবং সাপোর্ট স্টাফ। একটা যে ফার্মের একটা উদাহরণ দিয়েছিলাম যে একটা ফার্মে যদি পার্টনাররা স্ট্র্যাটেজিক অ্যাপেক্স হয়, ম্যানেজাররা মিডল লাইন অ্যাপেক্সে আছে, মিডল লাইনে আছে, আর অপারেটিং কোরে আর্টিকেল স্টুডেন্টরা আছে। তার পাশে টেকনো স্ট্রাকচার বলতে যারা অ্যাকাউন্টসটা প্রিন্ট দেয় বা টাইপিস্ট বলেন, হ্যাঁ, তারা টেকনো স্ট্রাকচার। আর সাপোর্ট স্টাফ বলতে একেবারে পার্টনারদের পিয়ন থেকে আরম্ভ করে ম্যানেজারদের অ্যাসিস্ট্যান্ট যদি থাকে, হ্যাঁ, সবাই হচ্ছে সাপোর্ট স্টাফ। ইভেন অফিস ম্যানেজার যিনি আছে ফার্মে, তো নর্মালি একজন অফিস ম্যানেজার থাকে যিনি রেজিস্ট্রেশন, আর্টিকেল রেজিস্ট্রেশন দেয় বা বিভিন্ন সার্টিফিকেট দেয়, তারাও সাপোর্ট স্টাফের ভিতরে। এই অল ওভার সকল কিছু মিলে একটা অর্গানাইজেশন যদি চিন্তা করি, তারা
একটা আইডিওলজি বা একটা বিশ্বাসের উপর ভর করে চলে, সেটা সবার উপরে, সেটা এই স্ট্রাকচারটার বাইরে। আইডিওলজি উপরে দেখেন অল্প করে ছোট করে লেখা আছে আইডিওলজি। আইডিওলজিটা কিন্তু এই স্ট্রাকচারটার বাইরে। এখন ওই যে আমি প্রথম ক্লাসে বলছিলাম যে একটা 2 পেজের একটা কাগজ চৌথা বানাবেন, সেইখানে এই চার্ট গুলো লিখে রাখবেন। এই চার্টটা যদি ওইখানে লিখে থাকে, আপনি এটা দেখে যেন এগুলো কোনটা কি জিনিস আপনি যেন বলতে পারেন, মনে থাকে, অটোমেটিক মাথায় যেন আসে। পাশে লিখে রাখলেন মেজবার বিল্ডিং ব্লক, এটাকে বলে বিল্ডিং ব্লক। এটা মানে অনেকগুলো জিনিস মিলে বিল্ড হয়েছে, সেজন্য এটা বিল্ডিং ব্লক। বিল্ডিং ব্লকের কোঅর্ডিনেটিং মেকানিজমটা কি? অর্গানাইজেশন স্ট্রাকচারের কোঅর্ডিনেটিং মেকানিজম। কোঅর্ডিনেটিং মেকানিজমটা হচ্ছে ডাইরেক্ট সুপারভিশন, মানে আপনি আপনার সুপারভাইজার সরাসরি সাবঅর্ডিনেটকে অর্ডার দিবে, দিস কল্ড ডাইরেক্ট সুপারভিশন। স্ট্যান্ডার্ডাইজেশন অফ ওয়ার্ক, স্ট্যান্ডার্ডাইজেশন অফ ওয়ার্কটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন অফ মানে কাজগুলো স্ট্যান্ডার্ড সেট করে দিবে যে কি কি কাজ সে করবে, লাইং ডাউন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। আর স্ট্যান্ডার্ডাইজেশন অফ স্কিলটা হচ্ছে যে কে কি কাজ করবে, হ্যাঁ, লোক সেট করা, কে কি কাজ করবে সেই লোকটা সেট করা, মানে রিকোয়ারিং ওয়ার্কার্স টু হ্যাভ পার্টিকুলার স্কিল অর কোয়ালিফিকেশন, যে যার যে কোয়ালিফিকেশন আছে সেই কোয়ালিফিকেশন অনুযায়ী কাজ দিবে। হ্যাঁ, আর স্ট্যান্ডার্ডাইজেশন আউটপুটটা হচ্ছে কাজটা অ্যাকচুয়ালি কি হবে, মানে একটা কি বলে লাইন ম্যানেজারের আন্ডারে কতগুলো প্রোডাক্ট ইয়া হবে, আউটপুট আসবে, সেটা সেট করে দেয়, দিস কল্ড স্ট্যান্ডার্ডাইজেশন অফ আউটপুট। আর অল ওভার অল থিংস মিলে যদি মানে মিউচুয়ালি কনক্লুসিভ আপনার কমিউনিকেশন হয়, সেলফ গভর্নেন্স হয়, সেগুলোকে বলতেছে মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। এই 5টা জিনিস মিলে আছে কোঅর্ডিনেটিং মেকানিজম। ঠিক আছে, এবার আমরা এটাও পড়ে ফেলছিলাম মনে হয়, মানে ফেওলের ক্লাসিক্যাল প্রিন্সিপাল। ক্লাসিক্যাল কি জিনিস এটা আমরা বলেছিলাম যে ক্লাসিক্যাল মানে হচ্ছে পুরাতন ধ্যান ধারণা। পুরাতন ধ্যান ধারণা থেকে ফেওল ক্লাসিক্যাল প্রিন্সিপাল দিয়েছে, 14টা প্রিন্সিপালের কথা বলা আছে। জি স্যার। আচ্ছা, তো কেউ যদি বলেন ডিভিশন অফ ওয়ার্কটা কি ছিল? কাজটাকে স্যার ভাগ করে দেওয়া, একটা যাকে একজনের উপরে প্রেশার না দিয়ে বা একই কাজকে 2-3 জনের সেগমেন্ট করে ভাগ করে দেওয়া স্যার। হ্যাঁ, ব্যাপারটা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা ছিল হচ্ছে যে ফেওল বলছে যে 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 কাজে স্পেশালাইজড তাকে সেই কাজটাই দেওয়া হবে। হ্যাঁ, মানে তাকে অন্য কোনো কাজ দেওয়া হবে না, সে যে কাজে স্পেশালাইজ সেই কাজটাই তাকে দেওয়া হবে, দিস কল্ড ডিভিশন অফ ওয়ার্ক। আর স্কেলার চেইনে ছিল হচ্ছে যে একটা চেইন অফ কমান্ডটা থাকবে, শুধু একজন লোকই সেটা আপনার চেইন অফ উপর লেভেলে থাকবে, সে শুধু অর্ডার করবে। চেইন অফ কমান্ড স্কেলার চেইন, যেটা মানে অথরিটি শুড ফ্লো ভার্টিক্যালি, উপর থেকে নিচের দিকে যাবে অর্ডার গুলো। ঠিক আছে, আরেকটা হচ্ছে অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটিটা কি? অথরিটি রেসপন্সিবিলিটি হচ্ছে যে যে উপরে বসে থাকবে, যে ডাইরেক্টর বলেন বা বোর্ড বলেন বা এমডি বলেন, তার এনাফ অথরিটি থাকবে। হ্যাঁ, হোল্ডার অফ এন অফিস শুড হ্যাভ এনাফ অথরিটি টু ক্যারি আউট অল দ্য রেসপন্সিবিলিটি। সে যে যে কাজ করবে সেগুলোর এনাফ অথরিটি থাকবে তার কাছে। অ্যাপ্রোপ্রিয়েট সেন্ট্রালাইজেশন, মানে সেন্ট্রালাইজেশনটা কি? সেন্ট্রালাইজেশনটা হচ্ছে মানে হেনরি ফেওল বলছে যে উপর থেকে শুধু ডিসিশনটা আসবে, ডিসিশন শুড বি টেকেন এট দ্য টপ, আর যারা নিচের দিকে থাকবে তারা শুধু মানে শুনবে। ঠিক আছে, তো আপনি যখনই বুঝবেন যে এটা পুরাতন ধ্যান ধারণা, তাহলে ওইটাই মাথায় রাখবেন যে এটা আসলে পুরাতন ধ্যান ধারণাটা ছিল এরকমই, যে যে কাজ বেশি ভালো পারে তাকে সেই কাজ দেওয়া হবে, এবং কাজগুলো ভাগ করে দেওয়া হবে হচ্ছে উপর থেকে ভাগ করে দিবে, নিচের দিকে লোকজন শুধু কাজ করবে। আর যিনি উপরে থাকবে তার অনেক বেশি ক্ষমতা থাকবে। আর সেন্ট্রালাইজেশন বলতে বলছে যে ডিসিশন শুড বি টেকেন এট দ্য টপ অফ দ্য অর্গানাইজেশন হোয়ার অ্যাপ্রোপ্রিয়েট। ইউনিটি অফ কমান্ড, ইউনিটি অফ কমান্ডও ঠিক এরকম। হ্যাঁ, একটু পড়লে বুঝতে পারবেন যে আসলে একজন সাবঅর্ডিনেট শুধু তার উপরের লেভেল, মানে একজন বসের থেকে সে অর্ডারটা শুনবে। কিন্তু আমরা এখন কি করি, মনে করেন বিভিন্ন অ্যাসাইনমেন্টে থাকি, বিভিন্ন বসের কথা শুনতে হয়, ঠিক না? কিন্তু ক্লাসিক্যাল প্রিন্সিপাল হচ্ছে
ইউনিটি অফ কমান্ডের ব্যাপারটা হচ্ছে ওয়ান বস থাকবে শুধু, a subordinate should receive order from one boss only, ঠিক এটা হচ্ছে ইউনিটি অফ কমান্ড। আর ইউনিটি অফ ডিরেকশন, হচ্ছে there should be one head and one plan for each activity, প্রতিটা কাজের জন্য একটাই কমান্ড থাকবে, একটাই প্ল্যান থাকবে, আর কিছু না। এই হচ্ছে ইউনিটি অফ ডিরেকশন। তো এখানে এরকম 14টা ক্লাসিক্যাল প্রিন্সিপাল আছে, আপনি কথাগুলো প্রায় একই ধরনের, একই রকমের, আপনারা একটু পড়লে বুঝতে পারবেন। মডার্ন অ্যাপ্রোচটা কি? মডার্ন অ্যাপ্রোচটা হচ্ছে মাল্টি স্কিলিং এন্ড ফ্লেক্সিবিলিটি, এই দুটো জিনিস, মাল্টি স্কিলিং এন্ড ফ্লেক্সিবিলিটি। মাল্টি স্কিলিং কি? আমরা সবাই জানি যে একজন ব্যক্তি অনেক ধরনের কাজ করবে, একজন ব্যক্তির অনেক ধরনের মানে 2-3 জন বস থাকতে পারে, তার একটা কাজেরই বিভিন্ন ধরনের ডিরেকশন থাকতে পারে, অবজেক্টিভ অন্যরকম থাকতে পারে, কিন্তু আমরা দেখছি ক্লাসিক্যাল প্রিন্সিপালে একটাই অবজেক্টিভ থাকে, মাল্টি স্কিলিং এ একটা অবজেক্টিভ থাকে না। ঠিক এরকম ফ্লেক্সিবিলিটি গুলো, তার প্রজেক্ট গুলো ফ্লেক্সিবল হয়, শর্ট টার্ম হয় হয়তো, বা শর্ট টার্ম হলে সেটা বেসড অন টেকনোলজি, বেসড অন অবজেক্টিভ, এগুলো চেঞ্জ হয়, ফ্লেক্সিবল হয়। এবং লোকজন হয়, দেখেন ফ্লেক্সিবল ডেপ্লয়মেন্ট অফ লেবার রিসোর্স মানে কি? আজকে কয়েকজন কাজ করতেছে এই প্রজেক্টে, তারা আবার চেঞ্জ হয়ে সরি ভালোই ঠান্ডা লাগে গেছে মনে হচ্ছে। এটা হচ্ছে টাইগার বাম, বুঝছেন? এটার গন্ধ নিলে একটু নাকটা ফ্রেশ হয়। ভয় পাচ্ছি কি করোনা আবার দ্বিতীয়বার আসে কিনা, অনেক সময় তো আপনার তো আগে একবার হয়েছিল স্যার করোনা। হ্যাঁ, তার আগে একবার হয়েছে, তো এখন আবার হইলে আল্লাহ জানে। ওসব শুধু সর্দি লাগলে হয় না, না জ্বর থাকতে হবে, কাশি থাকতে হবে। স্যার জ্বর থাকতে হবে, গলা ব্যথা থাকতে হবে স্যার। হ্যাঁ, শুধু সর্দি থাকলে হবে না, সর্দিটা লাগছে হয়তো সিজন চেঞ্জ হচ্ছে তো। স্যার রাতে কি স্যার ফ্যান চালিয়ে ঘুমান স্যার, অথবা জানালা খুলে? হ্যাঁ, ফ্যান তো চালাই তখন তো, কিন্তু হ্যাঁ স্যার, এইটা তখন মেইন যাবার প্রবলেম স্যার। আবার অনেক সময় জানালা খুলে রাখলেও স্যার সকালবেলার ওই ঠান্ডা বাতাসটা ঘরের ভিতরে ঢুকে এসি বা ফ্যানের বাতাসে মিশে গিয়ে বেশি এফেক্ট করে ফেলে স্যার। আগে একটু কমিউনিকেটিং দ্য অর্গানাইজেশন স্ট্রাকচার। এখন এই যে আমরা অর্গানাইজেশন স্ট্রাকচার পড়লাম, মানে মডার্ন অ্যাপ্রোচ পড়লাম, ক্লাসিক্যাল অ্যাপ্রোচ পড়লাম, এখন আপনার অর্গানাইজেশনটা কেমন, এইটা টু আউটসাইডার, টু এক্সটার্নাল লোকজন অথবা ইন্টারনাল যারা আছে এমপ্লয়ি আছে, তাদেরকে বোঝানোর জন্য আপনি কমিউনিকেট করবেন কিভাবে? কমিউনিকেট করবেন হচ্ছে 3টা জিনিস, একটা হচ্ছে অর্গানাইজেশন চার্ট, অর্গানাইজেশন ম্যানুয়াল, আর জব ডেসক্রিপশন। আমাদের ব্যাংকে প্রতিটা এমপ্লয়ির জব ডেসক্রিপশন আলাদা আলাদা আছে, সে কি কাজ করে, তার জব রেসপন্সিবিলিটি কি, তার টাইমিং গুলো কি, সবগুলো দেওয়া আছে। ঠিক এরকম করে টোটাল অর্গানাইজেশন চার্ট থাকে। একজন এমডি, তার আন্ডারে কতগুলো ডিপার্টমেন্ট, সরাসরি সে কতগুলো ডিপার্টমেন্ট ডিল করে, তার আন্ডারে কতজন ডিএমডি, সেই ডিএমডি দের আন্ডারে কতগুলো ডিপার্টমেন্ট। যেমন মনে করেন এমডির আন্ডারে সরাসরি হিউম্যান রিসোর্স এবং ফাইন্যান্স সরাসরি এমডির আন্ডারে, ঠিক এরকম করে তার আন্ডারে 5 জন ডিএমডি আছে, সেই ডিএমডি দের আন্ডারে হচ্ছে আপনার সিআরএম আছে, তারপরে রিস্ক ম্যানেজমেন্ট আছে, হ্যাঁ, ট্রেজারি ফাংশন আছে। এই যে একটা অর্গানাইজেশন চার্ট, এটা আবার মনে করেন অর্গানাইজেশনে হেড অফিসে এটা টানানো থাকে, দিস কল অর্গানাইজেশন চার্ট, যেন যে কেউ দেখে বুঝতে পারে যে এই অর্গানাইজেশনটা আসলে হায়ারার্কিটা বা এটা ধাপগুলো কি। ঠিক এরকম করে অর্গানাইজেশন ম্যানুয়ালও আছে, যে প্রতিটা ডিপার্টমেন্টের কি কি কাজ থাকবে, ডিপার্টমেন্ট ওয়াইজ কি কি কাজ থাকবে, সেইটা মানে একটা বুকলেট, সেই বুকলেটটা হচ্ছে অর্গানাইজেশন ম্যানুয়াল। ম্যানুয়াল বলতে মানে প্রতিটা ডিপার্টমেন্টের কি কি কাজ থাকবে সেটা মিলে একটা বুকলেট, সেই বুকলেটটা বলতেছে অর্গানাইজেশন ম্যানুয়াল। এটা কি করতেছি আমরা? দ্যাট ইজ কমিউনিকেটিং দ্য অর্গানাইজেশন স্ট্রাকচার, অর্গানাইজেশন স্ট্রাকচারটা কমিউনিকেট করছি। এখন অর্গানাইজেশন বিজনেস স্ট্রাকচারে দেখেন, এই চ্যাপ্টারটা আসলে ছোট বাচ্চাদের চ্যাপ্টার, আমরা ছোটবেলায় পড়ে আসছিলাম, ছোটবেলায় পড়ে আসছি কি এন্টারপ্রেনার পড়ে আসছি, একদম বিজনেস মানে ব্যবসা প্রকৃতি ছিল
এসএসসি তে ব্যবসা প্রকৃতি একটা সাবজেক্ট ছিল না, সেই সাবজেক্টে হ্যাঁ সে ব্যবসা প্রকৃতি সাবজেক্টে আপনার ইয়া ছিল, এন্টারপ্রেনার ছিল। ওইখানে ওই যে রণদা প্রসাদ বা এরকম যারা এন্টারপ্রেনার ছিল তাদের জীবন কাহিনী টাহিনী ছিল। এখানেও ঠিক এরকম এন্টারপ্রেনার স্ট্রাকচার আছে। তারপরে শেষের দিকে দেখেন যে আছে প্রপ্রাইটরশিপ, পার্টনারশিপ, কোম্পানি কাকে বলে, তাদের অ্যাডভান্টেজ কি, অ্যালায়েন্স কি, লাইসেন্স কি, এজেন্ট কি। তো দিস আর বলা যায় যে ছোট বেলায় আমরা যা পড়ে আসছি ঠিক ওই রকমই। এখন বলেন তাহলে ওটা যদি আমরা একটু রিক্যাপ করি, একজন এন্টারপ্রেনার বা এন্টারপ্রেনারশিপ যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার গুলো সিম্পল একটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের ফিচার গুলো কি? এখানে দুটো ফিচার আমি বলতেছি যে এন্টারপ্রেনার হ্যাজ স্পেশালিস্ট নলেজ অফ প্রোডাক্ট অর সার্ভিস। মনে করেন একটা ফ্যাশন হাউস, সেই ফ্যাশন হাউস সে যে এন্টারপ্রেনার সে কিন্তু খুব ইনস এন্ড আউটস পুরো জানে। অথবা আপনি যদি একদম সিম্পল একজন এন্টারপ্রেনার ধরেন যে বইয়ের দোকান, আপনার একটা বইয়ের দোকান আছে কোথায়? আজিজ সুপার মার্কেট। ফাইন, আজিজ সুপার মার্কেটের যে বইয়ের দোকান, সেই ব্যক্তি কিন্তু জানে যে কোন বইটা, সে হয়তো অনেক বই পড়ে নাই কিন্তু সে জানে কোন বইটা কোথায় পাওয়া যায়, কোন বইয়ের লেখক কে, কোন প্রকাশনী থেকে এটা প্রকাশ করে, এইগুলো কিন্তু তার খুব মাথায় ক্লিয়ার। এবং কোন বইটার দাম কত, কত টাকা সামনে সেই বইটা কেমন বিক্রি হবে, অথবা সামনে সেই বইটা ব্যান হয়ে যাবে কিনা, হ্যাঁ এই সব ধরনের নলেজ কিন্তু তার খুব ভালোভাবে আছে। সো আবার যদি আমরা একদম এগ্রিতে চলে আসি, মাছের ব্যবসায় চলে আসি, হ্যাঁ এন্টারপ্রেনার যারা আছে তারা কিন্তু সেই মাছের ব্যবসার পুরোপুরি সবকিছু জানে, যে মাছ কখন রোগাক্রান্ত হয়, কখন মাছ বিক্রি করতে হয়, সবগুলো ব্যাপার কিন্তু সে ভালোভাবে জানে। এন্টারপ্রেনার হ্যাজ টোটাল কন্ট্রোল, এবং তার যেহেতু সে একা, হ্যাঁ সো এই টোটাল বিজনেসটা কিন্তু কন্ট্রোলটা তার নিজের আছে। এখন আমি যদি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলি, এখান থেকে আপনি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বের করেন। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে সে নিজে খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে পারে, যেহেতু সে একা সে ডিসিশনটা খুব তাড়াতাড়ি নিতে পারে, তার কন্ট্রোলটা ভালো। এরকম আপনি যদি বানায় বানায় লিখেন খুব ভালো হয়। তারপরে চেঞ্জও করতে পারে, মনে করেন তার পুকুর আছে, সে মাছ চাষ করে, হঠাৎ করে সে তার চিন্তা হলো যে না সেখানে সে হাঁস পালবে, ঠিক পুকুরের উপরে একটা মাছ আর করে ঘর করে সে কিন্তু হাঁসও পালন করবে। সো দিস ইজ ফ্লেক্সিবল বা অ্যাডাপ্টেবল টু চেঞ্জ। এবং গোল কনফারেন্স বলি যেটা আমরা, গোল কনফারেন্স শব্দটা আমরা শুনছি, গোল কনফারেন্সটা হচ্ছে যে এভরিবডি ইন দ্য অর্গানাইজেশন হ্যাজ দ্য সেম গোল। হ্যাঁ প্রতিটা লোকের একই গোল। এখন প্রতিটা লোকের যদি একই গোল না হয়, হয়তোবা সেই অবজেক্টিভটা পূরণ হয় না। একটা এন্টারপ্রেনার তার লেবার থাকে, তার হয়তো তার নিজের ভাই থাকে। আমরা বাংলা সিনেমায় দেখি যে একজন কোম্পানি করছে, তার ভাইকেও নিছে, ভাই আসলে তার কোম্পানির সাথে মানে নাই, মানে কোম্পানির খারাপ করে। সো এরকম নেগেটিভ জিনিসগুলো যদি আমরা না ভাবি, নর্মালি এন্টারপ্রেনার বিজনেসে টপ টু বটম সকলের একই ধরনের অবজেক্টিভ থাকে এবং এক্সক্লুসিভলি তারা সেই অবজেক্টিভটা পূরণ করে। ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে বেটা ওই এগ্রির বিজনেস আছে, সে হঠাৎ করে ফ্যাশন হাউস করতে পারবে না। আমি একটা উদাহরণ দিছিলাম যে নিতুন কুণ্ডুর একটা উদাহরণ দিছিলাম আপনাকে, যে সে অ্যাকচুয়ালি হচ্ছে একজন কি বলে শিল্পী মানুষ। সে সেই শিল্পী থেকে মাথা থেকে উদ্যোগ করে সে একটা ফার্নিচারের এন্টারপ্রেনার হলো। সে হঠাৎ করে তার ছেলেরা অন্যান্য বিজনেসে চলে আসছে, নলেজ না থাকার কারণে, হ্যাঁ হয়তোবা তারা সেই ইজিলি কোপ আপ করতে পারে না। দিস ইজ অন কাইন্ড অফ ডিসঅ্যাডভান্টেজ। তারপরে একটা সাইজ পর্যন্ত সে কন্ট্রোল করতে পারে। সে একজন এন্টারপ্রেনার 250-300 এমপ্লয়ি সে কন্ট্রোল করতে পারে। এখন তার যদি আরো অনেক বেশি মানে মার্কেটের প্রয়োজনে তার যদি আরো অনেক বড় করতে হয়, সে হয়তো সেটা সাইজটা সে বড় হলে আর কন্ট্রোল করতে পারে না। এখন যারা এন্টারপ্রেনারশিপ মানে এক মালিকানা কোম্পানিতে চাকরি করে, আপনারা যদি কেউ এক মালিক কোম্পানিতে চাকরি করে থাকেন হয়তো বুঝবেন যে সেখানে ক্যারিয়ার গ্রোথটা কিন্তু বেশি না। সো ল্যাক অফ ক্যারিয়ার স্ট্রাকচার অফ লোয়ার লেভেল এমপ্লয়ি, যারা নিচের দিকে আছে তারা কিন্তু মানে চাকরির ক্যারিয়ার এখানে চিন্তা করে না। সো যদি ক্যারিয়ার না চিন্তা করে তাহলে এক্সপার্টাইজ ডেভেলপ করার পরে সে কিন্তু অন্য জায়গায় চলে যায়। দিস ইজ ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য এন্টারপ্রেনারশিপ বিজনেস। কারণ একটা লোক অনেকদিন ধরে এক জায়গায় আছে, একই কাজ করতেছে, হঠাৎ করে চলে গেল, কারণ এখানে সে ক্যারিয়ার দেখছে না। তো দিস ইজ বিজনেসের জন্য খারাপ আছে। এবং এটা আবার টু সেন্ট্রালাইজ, কারণ একজন মালিক সে যা ডিসিশন দেয়
সেটাই পালন করতে হয়। সো ডিসিশন মেকিং পাওয়ারটা শুধু এন্টারপ্রেনারই থাকে। সো দিস ইজ টু সেন্ট্রালাইজ। এবার আসেন আমরা যদি ফাংশনাল কালচারের দিকে যাই। ফাংশনাল কালচার বলতে বা মেশিন ব্যুরোক্রেসি, এটা হচ্ছে একদম ব্যুরোক্রেটিক। আমরা ব্যুরোক্রেটিক শব্দটা নেগেটিভলি নেই, এখানেও ঠিক এরকমই নেগেটিভলি ব্যাপারটা, যে আসলে আমরা যদি একটু এখানে সামনের দিকে আগায় আসি একটা এরকম কিছুটা, হ্যাঁ, মানে এখানে অনেকগুলো আছে। এতক্ষণ আমরা কি করলাম, যে এন্টারপ্রেনারটা বললাম। এখানে দেখতে পাচ্ছেন সবাই, ম্যানেজিং ডাইরেক্টর, প্রেসিডেন্ট, দুটা জিনিস। হ্যালো হ্যালো, জি স্যার, দেখতে পাচ্ছি। স্যার দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছেন কেউ? হ্যাঁ, ওকে। এইগুলোকে হচ্ছে বলে অ্যাকচুয়ালি যে মানে ফাংশনাল স্ট্রাকচার বা ব্যুরোক্রেটিক স্ট্রাকচার, ফাংশনাল স্ট্রাকচার। কারণ এখানে অনেক ধরনের লোক থাকবে, অনেক ফাংশন থাকবে, দিস কল ফাংশনাল ব্যুরোক্রেটিক স্ট্রাকচার। তো এখানে আমরা মেশিন ব্যুরোক্রেটিক বিজনেস স্ট্রাকচারটা বলছি, যে নোন অ্যাজ ফাংশনাল অর ব্যুরোক্রেটিক স্ট্রাকচার। ফিচার কি? জবগুলো এখানে কমন ফিচার, মানে প্রোডাকশন বলেন বা ম্যানেজার, সুপারভাইজার, এমপ্লয়ি, এরকম করে আলাদা আলাদা থাকে, তার জবগুলো গ্রুপ করা থাকে। এবং রিপোর্টিং এবং অথরিটি গুলো ক্লিয়ার লাইন অফ রিপোর্টিং এন্ড অথরিটি এক্সিস্ট করে। ফর্মাল প্রসেস থাকে, পেপার ওয়ার্ক, ক্যারেক্টারিস্টিক্স, দিস টাইপ স্ট্রাকচার, মানে প্রতিটা লোকের আলাদা আলাদা কাজ বুঝায় দেওয়া থাকে। ভার্টিক্যাল ফ্লো অফ দ্য অথরিটি, উপর থেকে অথরিটি আসে, এবং মনে করেন আমরা একটু আগে যেটা দেখলাম, ম্যানেজিং ডাইরেক্টর থাকে, তার আন্ডারে কতগুলো লোক থাকে, দিস ইজ ভার্টিক্যাল ফ্লো, উপর থেকে নিচের দিকে আসে। ঠিক এরকম করে ডিভিশন স্ট্রাকচার, যদি সেটা অনেকগুলো ডিভিশন থাকে, মনে করেন একটা বোর্ডের আন্ডারে একটা গ্রুপ অফ বোর্ড, হ্যাঁ, সেই গ্রুপের আন্ডারে ডিভিশন, এই যে ইউনিলিভারের যে লাক্স মনে করেন, ঠিক আছে, সেই লাক্সের কিন্তু আলাদা ডিপার্টমেন্ট, সবকিছু আলাদা, তার অ্যাসেট আলাদা, তার রেভিনিউ আলাদা, কস্ট সেন্টার আলাদা। সো একটা প্রোডাক্ট নিয়েও কিন্তু আপনি ডিভিশন স্ট্রাকচার তৈরি করতে পারেন, সেটা হচ্ছে ডিভিশন স্ট্রাকচার। মানে আপনি যদি এটা ডাইভার্সিফাইড প্রোডাক্ট থাকে, আপনার ডাইভার্সিফাইড প্রোডাক্ট, তাহলে আপনি ডিভিশন স্ট্রাকচার দিকে যেতে পারেন। দ্য ডিভিশন অফ বিজনেস উইথ ইটস ওন রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার, মানে তার আলাদা রেভিনিউ, আলাদা এক্সপেন্ডিচার, এবং ক্যাপিটাল অ্যাসেট পারচেজ প্রোগ্রাম, এন্ড দেয়ারফর ইজ উইথ ইটস ওন প্রফিট রেসপন্সিবিলিটি। সে নিজের প্রফিট, তার নিজের আপনার তার দায়িত্ব, আর অন্যদের দায়িত্ব। কিন্তু এগুলোর আমার গ্রুপ বোর্ড অফ ডিরেক্টর থাকে, একদম গ্রুপে বোর্ড অফ ডিরেক্টর থাকে, আন্ডার একটা ডিভিশন থাকে, সেই ডিভিশনে আলাদা আবার বোর্ড থাকতে পারে, ইট মে হ্যাপেন। বাট কি বলে, তার যে রেভিনিউ বা এই এক্সপেন্ডিচার, সেটা তার নিজেরই দায়িত্ব। ম্যাট্রিক্স স্ট্রাকচার, এইটা হচ্ছে আমরা যে মডার্ন অ্যাপ্রোচ পড়ে আসলাম, ঠিক মডার্ন অ্যাপ্রোচের এটা। আপনারা যাদের বই আছে একটু দেখেন, ম্যাট্রিক্স স্ট্রাকচারটা যদি একটু বইয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন, এখানে আমি আনি নাই। দেখতে পাচ্ছেন 60 নাম্বার পেজ নাম্বার 60। জি স্যার, দেখা যাচ্ছে ম্যাট্রিক্স স্ট্রাকচার। হ্যাঁ, সেখানে দেখেন একটা ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নটা দেখতে পেয়েছেন? ওই চার্টটার মধ্যে একটা ক্রস চিহ্ন আছে, মার্কেটিং ম্যানেজারের নিচে। হ্যাঁ, দেখেন এই ক্রসটা দিয়ে বোঝাচ্ছে যে একজন ম্যানেজার, প্রজেক্ট বি এবং মার্কেটিং ম্যানেজার, এই ক্রস যে সাবঅর্ডিনেটটা আছে, এই সাবঅর্ডিনেট একাধারে প্রজেক্ট ম্যানেজার বি কেও রিপোর্ট করে এবং মার্কেটিং ম্যানেজার কেও রিপোর্ট করে, কারণ তার কাজটা প্রজেক্ট বি এর আন্ডারে। কিন্তু প্রজেক্ট বি এবং প্রজেক্ট এ, প্রজেক্ট সি, এই সব তিনটা প্রজেক্টই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর বা এমডি তাদের আন্ডারে। এমডির আন্ডারে আবার প্রোডাকশন ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, পার্সোনাল ম্যানেজার, ফাইন্যান্স ম্যানেজার আছে। সো একজন ব্যক্তি যে প্রজেক্ট বি এর কাজ করতেছে, সে কিন্তু প্রজেক্ট ম্যানেজারকেও রিপোর্ট করবে, হিসাব দিবে, এবং এই কোম্পানির যে মার্কেটিং ম্যানেজার তাকেও হিসাব দিবে, ঠিক আছে। একজন লেকচারার, মনে করেন একটা ইউনিভার্সিটি আমি লেকচার দিই, ঠিক আছে, সেই লেকচারার কি করতেছে, তাহলে লেকচারার কিন্তু একাধারে এই যে প্রোগ্রাম, একটা প্রোগ্রাম থাকে, প্রাইভেট ইউনিভার্সিটির প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রামের
যে হেড তাকেও রিপোর্ট করে, আবার এই যে ফ্যাকাল্টির যে হেড অফ ফ্যাকাল্টিকেও রিপোর্ট করতে হয় যে তার এই কোর্সটা সে কতদিনে নিবে, কবে শেষ করবে, কয়টা ক্লাস নিবে, বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। আর ওই প্রজেক্ট যে ইয়া করে প্রোগ্রাম দেখে, সেই প্রোগ্রামের সাথে জিনিসটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ওখানে কতজন স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্টরা কতজন এই সাবজেক্টটা নিল এবার, অথবা কতজন রিটেক নিবে, তাদের রেজাল্ট কি হবে, হ্যাঁ, এই জিনিসগুলোতে ওই প্রোগ্রামে দেখে। মানে প্রোগ্রামটা আছে, হেড অফ প্রোগ্রামের কাজ হচ্ছে যে এই এই যে ফল সামারে যে কাজটা হয় সেটা ইয়া করা, মানে অ্যাকমপ্লিশ করা। কিন্তু যে ফ্যাকাল্টি হেড অফ ফ্যাকাল্টি থাকে, তার তো ওই শুধুমাত্র এই ফল নিয়ে চিন্তা করলে হবে না, তার তো সবগুলো মানে অন্যান্য সাবজেক্টও আছে, অন্য ডিপার্টমেন্টও আছে, সবগুলো নিয়েই চিন্তা করতে। তো একজন লেকচারার তাহলে দুই ধরনের লোকের কাছে রিপোর্ট করতে হয়। এটা মডার্ন অ্যাপ্রোচে আমরা পড়ে আসছি যে দ্যাট ইজ মাল্টি স্কিলিং, মানে একজন লোকের অনেকগুলো বস থাকতে পারে। কিন্তু হেনরি ফেওয়েল বলতেছিল যে না, একজন সাবঅর্ডিনেটের শুধু একজনই বস থাকবে। বুঝতে পেরেছি? এবার আসেন সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজেশন। আমরা এটা খুব ভালোভাবে বুঝি, মানে সিম্পল বুঝি যে একটা জিনিস হচ্ছে যদি সেন্ট্রালি থাকে সেন্ট্রালাইজড, যদি সেটা ডিসেন্ট্রালাইজড হয়, মানে গভর্নমেন্ট অনেকদিন ধরে বলতেছে যে সচিবালয়কে ডিসেন্ট্রালাইজ করে দিবে, তো ওই ডিসেন্ট্রালাইজ হচ্ছে না, এখনো সেন্ট্রালাইজ আছে। সো আমরা বুঝি যে সেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ জিনিসটা কি। তো দুভাগে সেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ ভাগ করা যায়। এক হচ্ছে জিওগ্রাফি, একটা হচ্ছে অথরিটি। মানে লোকেশন ওয়াইজ যদি আপনি ভাগ করেন, যেমন একটা ব্যাংকের অনেকগুলো ব্রাঞ্চ থাকে, থ্রু আউট দ্য কান্ট্রি ব্রাঞ্চ থাকে, সো দিস কল জিওগ্রাফিক্যালি আপনার দিস ইজ ডিসেন্ট্রালাইজেশন। এবং অথরিটিতে যদি অথরিটি হয়, যেমন অনেক আমাদের ব্যাংকে আগে ছিল অনসাপনের টাইম, বাট এখন তো নাই, রিজিওনালাইজ ভাগ থাকে। বা আমরা ছোটবেলায় দেখেছি যে কৃষি ব্যাংকের রিজিওনাল ম্যানেজার আছে না, রিজিওনাল ম্যানেজার, সে দেখা যাচ্ছে ময়মনসিংহ রিজিয়নের যে ম্যানেজার, সে ময়মনসিংহের আন্ডারে যতগুলো ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চগুলো দেখভাল করবে, সে শুধু হেড অফিসে রিপোর্ট করবে, ওই ব্রাঞ্চগুলোর দায়িত্ব তার। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ ডিসেন্ট্রালাইজেশন। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু ওরকম না, এখন বলা যায় যে all branches report করে হেড অফিসে, সো দিস ইজ সেন্ট্রালাইজ, ওয়ান কাইন্ড অফ সেন্ট্রালাইজেশন। তো অথরিটি সেন্ট্রালাইজেশনটা কি? Centralization also refer to extent to which people have to refer decision upward to their superiors. Decentralization therefore implies increased delegation and autonomy at lower level of the business. তো আরো বলতো, আরো শুনছেন নাম? রিজিওনাল অফিসার আরো বসতে হচ্ছে, মনে করেন জেলা পর্যায়ে আরো বসতো। সোনালী ব্যাংকের আরো, সে একটা জেলায় বসে থাকে, কিন্তু একদম থানা পর্যায়ে যে ব্রাঞ্চ গুলো আছে সেই ব্রাঞ্চ গুলো আরো রিপোর্ট করে। দিস ইজ অথরিটেটিভ সেন্ট্রালাইজেশন বা ডিসেন্ট্রালাইজেশন, দুটো পার্টি আপনি ভাগ করতে পারেন। এবার যদি আমরা ফ্যাক্টরস এফেক্টিং দ্য ডিসেন্ট্রালাইজ, কিভাবে আপনি ডিসেন্ট্রালাইজ করতে পারেন, যদি আপনার লিডারশিপ স্টাইলটা, এখানে বলতেছে লিডারশিপ স্টাইল, যদি অটোনোমাস লিডারশিপ স্টাইল হয় যে না আমার কন্ট্রোলে সবকিছু রাখবো, সো তাহলে এটা সেন্ট্রালাইজড হবে, এটা ডিসেন্ট্রালাইজ হওয়ার সম্ভাবনা কম। সাইজ অফ অর্গানাইজেশন যদি ছোট থাকে তাহলে সেন্ট্রালাইজ, অর্গানাইজেশনটা অনেক বড় হয়, সাইজ যদি বাড়ে তাহলে ডিসেন্ট্রালাইজ। ফাইন, এগুলো খুব মানে পড়ানোর আসলে এগুলা কি ব্যাপার, মানে এগুলো হচ্ছে যে ডিসকাশন, মানে আমি আপনাকে বোঝাই দিচ্ছি বা বলে দিচ্ছি, আপনি আবার যদি একটু রিডিং করেন আলহামদুলিল্লাহ এগুলো সহজভাবে আপনি পরীক্ষার হলেও লিখে ফেলতে হবে। তারপরে এক্সটেন্ট অফ অ্যাক্টিভিটি ডাইভার্সিফিকেশন, আপনার অ্যাক্টিভিটি গুলো ডাইভার্সিফাইড হয়। আপনি যদি বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করেন তাহলে ডিসেন্ট্রালাইজ করতে পারেন, ব্যবসাটা ডিসেন্ট্রালাইজ করতে পারে। আপনি যদি মনে করেন আরএফএল এর মতো, আরএফএল কিন্তু মনে করেন এখন একটা কেকও পাওয়া যায়, ছোট এক পিস কেকও আপনি কিন্তু কিনতে পারেন, প্রোডাক্ট গুলো ডাইভার্সিফাই। তো এখন একটা বিস্কিট কিনে কারা, একটা বিস্কিট কিনে কারা, মনে করেন আপনি একদম প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু আপনি একটা বিস্কিট বিক্রি করতে পারেন। এখন ঢাকার জন্য কি সেটা চিন্তা করলে হবে?
ঢাকার জন্য তো পুরো প্যাকেট কেনে না লোকজন, তাই না? সো তার প্রোডাক্ট গুলো ডাইভার্সিফাইড বলে সে কিন্তু ডিসেন্ট্রালাইজেশন দিকে চলে গেছে। তারপর ইফেক্টিভ অফ কমিউনিকেশন, এখন যদি আপনি হেড অফিসে বসে সারা বাংলাদেশ যদি দেখতে পারেন, সারা বাংলাদেশের লোকজনের সাথে আপনি কথা বলতে পারেন, আপনার প্রত্যেকটা স্টোরে আপনি কমিউনিকেট করতে পারেন, সো আপনি ডিসেন্ট্রালাইজেশন দিয়ে যেতে পারেন। ডিসেন্ট্রালাইজেশন উইল নট ওয়ার্ক ইফ ইনফরমেশন ইজ নট কমিউনিকেট ডাউনওয়ার্ড। যদি আপনি ইনফরমেশন কমিউনিকেট না করতে পারেন তাহলে ডিসেন্ট্রালাইজ করতে পারবেন না। আপনি যদি একটু আমাদের দেশের দিকে তাকান তাহলে দেখেন ওই মনে হয় যে অর্গানাইজেশন গুলো অনেক ডিসেন্ট্রালাইজ, কিন্তু আসলে অর্গানাইজেশন গুলো ডিসেন্ট্রালাইজ না। কোনগুলো? মনে করেন পাঠাও কিন্তু একটা এখন অনেক ইমার্জিং ইন্ডাস্ট্রি বা ইমার্জিং একটা কোম্পানি চলতেছে, হ্যাঁ, পাঠাও, উবার, এরা মনে করেন এখন তো ফুডপান্ডা বলেন, ফুডপান্ডা একই ধরনের কোম্পানি। ফুডপান্ডা কিন্তু আমি দেখলাম যশোরের দিকে চলে গেছে, ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে যে না, সে যেহেতু যশোরে আছে এটা ডিসেন্ট্রালাইজ, আসলে ডিসেন্ট্রালাইজ না, সেন্ট্রালাইজড, বিকজ সে কিন্তু একটা অ্যাপের মাধ্যমে কাজ করতেছে। ঢাকাতেও যেমন, যশোরেও তেমন অ্যাপ। তার হ্যাঁ, তার মূল জিনিসটা হচ্ছে একটা সফটওয়্যার। সেই সফটওয়্যারের মাধ্যমে টু ওয়ে কমিউনিকেশন করতেছে, কাস্টমার এবং ভেন্ডার এই দুজনকে কমিউনিকেট করাই দিচ্ছে ওই সফটওয়্যারের মাধ্যমে। সো তার কিন্তু ডিসেন্ট্রালাইজেশনের প্রয়োজন পড়তেছে না, কারণ সে ভেন্ডরকেও সফটওয়্যারের মাধ্যমে চেনে, কাস্টমারকেও অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করাচ্ছে, শুধু ওই অ্যাপের মাধ্যমে দুজনকে কানেক্ট করে দিচ্ছে। সো তার কিন্তু ডিসেন্ট্রালাইজেশনের প্রয়োজনটা ওইভাবে নাই, কারণ তার যে রেভিনিউ বলেন, এক্সপেন্ডিচার বলেন, অল থিংস ওই অ্যাপ কেন্দ্রিক, এবং শুধু মার্কেটিংটা, সো মার্কেটিংও কিন্তু সে হেড অফিসে বসেই সে সারা বাংলাদেশে মার্কেটিংটা করতে পারে। সো এই যে কোম্পানিগুলো, এই কোম্পানিগুলো কিন্তু ডিসেন্ট্রালাইজ হওয়াটা খুব একটা প্রয়োজন পড়ে না, দরকার পড়বে না। কিন্তু অন্যভাবে চিন্তা করেন, যদি ইউনিলিভারের চিন্তা করেন, তাহলে কি সে সেন্ট্রালাইজ হয়ে বসে থাকতে পারবে? ইউনিলিভার আপনার চিটাগাং আছে, সো ইউনিলিভার কিন্তু সেন্ট্রালাইজ হয়ে কাজ করতে পারবে না, কারণ তার প্রোডাক্টটা ডাইভার্সিফাইড, তো কোম্পানিটা বড়, হ্যাঁ, একদম প্রত্যন্ত অঞ্চলেও আপনার বিক্রি করার আছে, হ্যাঁ, সো ডিসেন্ট্রালাইজটা সেখানে মাস্ট। অ্যাবিলিটি অফ ম্যানেজমেন্ট যদি অ্যাভেল থাকে ডিসেন্ট্রালাইজ করতে পারেন। আমি একদম মনে করেন খুলনা বলেন, খুলনা না, আরো প্রত্যন্ত অঞ্চলে যদি একটা ব্রাঞ্চ করি, সেখানে যদি একটা ব্রাঞ্চ ম্যানেজার দেই, সেই ব্রাঞ্চ ম্যানেজার যদি ওই এলাকার কোনো মানে লোক হয়, হ্যাঁ, মানে সে চাকরি করে আইএফএসসি-তেই কিন্তু বাড়ি হচ্ছে ওই প্রত্যন্ত অঞ্চলে, আমি তাকে যদি ওইখানে দেই, তাহলে কি হচ্ছে, ওইখানে লোকজনের সাথে সে কমিউনিকেট করতে পারবে খুব ইজিলি। সো আমি বলছি যে ওই কোম্পানির অ্যাবিলিটি অফ ম্যানেজমেন্ট কিন্তু ঠিক আছে, ভালো, সো সে ডিসেন্ট্রালাইজেশন দিকে যেতে পারে। ব্রাঞ্চ ম্যানেজার বলেন। স্যার আপনার খুব কষ্ট হচ্ছে স্যার, আজকে অসুস্থ আছেন স্যার, আজকে থাক না হলে স্যার আমরা করে নিব না একটু স্যার, আমরা এটা রিডিং করে নিলাম স্যার, পরের ক্লাসে স্যার আপনি বললেন আর একটু আলোচনা করলেন বা একটু না শারীরিক কষ্ট না, শুধু নাকে মনে করেন সর্দি, একদম সর্দি লাগতেছে, আসলে অনেক কষ্ট স্যার, আসলে স্যার আপনার কষ্ট স্যার খারাপ লাগছে, সর্দি লাগলে স্যার কথা বলতে গেলে মাথা ব্যথা করে আচ্ছা 3 ঘন্টা আসলে অনেক সময় তো, না স্যার ঠিক এখন আছে, যদি সমস্যা নেই, ক্লাস নেন আমি একটু আগে, হ্যাঁ, এই সম্ভাবনা স্যার বেড়ে যাবে, স্যার সমস্যা হচ্ছে আজকে থাক না, শুনেন জি স্যার। এই 3 নাম্বার চ্যাপ্টারটা খুব একটা না, আমি একটু আগায় দিয়ে যাই। আমি আপনার এর আগের ক্লাসে বলছিলাম যে আমরা ফোকাস দেব বা বিজনেস ফাইন্যান্সের হার্ট অফ দ্য বিজনেস ফাইন্যান্স বলা যায় যে 4 নাম্বার চ্যাপ্টার, তো 4 নাম্বার চ্যাপ্টারটা আমরা মোর ফোকাস দিয়ে খুব সুন্দর করে পড়বো, কারণ এখানে অনেকগুলো থিওরি আছে, অনেকগুলো কি বলে প্রসেস ফ্লো আছে, সেগুলো আমরা পড়বো। 3 নাম্বার চ্যাপ্টারটা আগায় দিয়ে যাই, আই থিংক খুব একটা সময় লাগবে না, আমি জিনিসগুলো ধরায় দিয়ে যাই যে জিনিসগুলো আসলে কি। সেটাই স্যার বলছিলাম স্যার, আমাদের কিছু ইনস্ট্রাকশন দেন, আমরা স্যার সেভাবে পড়ে রাখবো না স্যার ইনশাআল্লাহ। আর 4 নম্বর চ্যাপ্টার স্যার কিভাবে পড়াবেন আমরা যদি আগে একটু রিডিং করে রাখি স্যার, আজকে স্যার কথা বলতে স্যার আপনার অনেক কষ্ট হচ্ছে স্যার, এটা বোঝা যায় স্যার। ক্লাসে বললাম আপনি একটু করে দিলেন।
স্যার আমরা বই বের আচ্ছা, করছি স্যার, আচ্ছা, আপনি ঠিক একটু আছে। করে দিয়ে দেন আমাদের কাছে একটু স্যার, 10 মিনিট একটু ইনস্ট্রাকশন দেন যে আমরা যেভাবে পড়ে রাখলে আমরা স্যার ওটা ভালো করে বুঝতে পারি, সেটা স্যার ইনশাআল্লাহ আমরা পড়ে রাখবো স্যার। না আসলে সরি না, আমার কিছু করা যায় নাই। আচ্ছা আমি বলি, দেখেন ফোর্থ যেটা, হ্যাঁ, স্প্যান অফ কন্ট্রোল। স্প্যান অফ কন্ট্রোলটা আমরা যদি বলি, স্প্যান শব্দটা হচ্ছে যে আমার হাত, মানে এই যে হাত, এই হাতের ভিতরে আমি কতজনকে কন্ট্রোল করতে পারছি, মানে একজন লোক কতজনকে কন্ট্রোল করে, দিস কল স্প্যান অফ কন্ট্রোল। একজনের আন্ডারে কতজন। তো স্প্যান অফ কন্ট্রোল এখানে দেখেন দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ফ্ল্যাট এবং টল। হ্যাঁ, ফ্ল্যাট এবং টল। এই দেখেন, ফ্ল্যাট এবং টল বলতে আপনারা খুব সুন্দর করে বুঝতে পারছেন। টলটা হচ্ছে মানে উপর থেকে বেশি থাকবে, একজন ম্যানেজার আন্ডারে অনেকজন লোকজন থাকবে, মানে এই স্টাফের আন্ডারে আরেকজন স্টাফ, আরেকজন আন্ডারে আরেকজন স্টাফ। এটা কিন্তু মানে ভার্টিক্যালি যে চিন্তা করেন, একজনের আন্ডারে আরেকজন। আর ফ্ল্যাটটা হচ্ছে আপনার একজনের আন্ডারে অনেকজন লোকজন, বুঝতেছেন কিনা? মানে প্রজেক্ট ম্যানেজার এর আন্ডারে কিন্তু কেউ নাই। দেখেন, প্রজেক্ট ম্যানেজার এদিকেও আছে, এদিকেও আছে, প্রেসিডেন্টের আন্ডারে দুজন, কিন্তু প্রেসিডেন্টের আন্ডারে আবার নিচের দিকে দেখেন একদম এমপ্লয়ি সরাসরি। সো দিস ইজ কল্ড ফ্ল্যাট। বুঝতে পারছেন? মানে একজনের আন্ডারে অনেক লোক যদি থাকে তাহলে এটা ফ্ল্যাট, কিন্তু একজনের আন্ডারে যদি কম লোক থাকে তাহলে সেটা টলের দিকে যাবে। আমরা যদি ফার্মের চিন্তা করি, একজন ম্যানেজার, তার আন্ডারে 4-5জন করে লোক আছে, প্রত্যেকটা ম্যানেজার আন্ডারে 4-5জন করে লোক আছে, ফাইন। কিন্তু এমন যদি থাকে না, পার্টনার আন্ডারে একজন ম্যানেজার আন্ডারে সব আর্টিকেল স্টুডেন্ট, তাহলে দিস কল ফ্ল্যাট। ঠিক আছে, সিম্পল জিনিস। কিন্তু আপনারা যদি এটা পড়েন, দেখেন পরের পেজে 64-এ ছবিও দেওয়া আছে টলটা কেমন হবে। একজন আন্ডারে দেখেন শুধু তিনজন করে আছে, আর ফ্ল্যাটে একজন আন্ডারে 6-7জন করে আছে। দিস কল এই। এর আবার আপনার ফর এবং এগেনস্ট আছে। এই ফর এবং এগেনস্ট গুলো পড়বেন, মানে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ফর অ্যাডভান্টেজ এবং এগেনস্ট হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, এগুলো পড়ে নেবেন। আমরা দরকার আবার পড়ব। এবার আসেন, দেখেন এখানে আর এগুলো তেমন কিছু নাই। ইন্ট্রোডাকশন টু বিজনেস স্ট্রাকচার। সোল প্রপার্টারশিপ কাকে বলে, মানে আপনার হয়তো হাসি লাগতে পারে, কিন্তু এখানে কারণ আবার তো আপনাকে রিভাইভ করতে হচ্ছে, মানে অল থিংস আপনি মনে করেন অনার্স মাস্টার্সে পড়ে আসছেন, ফাইন, কিন্তু সিএতে এসে আবার সবকিছু রিভাইভ করে আবার নিজেকে তৈরি করার জন্য এইখানে এই পড়াগুলো এইভাবে দিছে, যেন আপনি পড়ে আবার ভুলে না যান যে সোল প্রপার্টারশিপ কাকে বলে, সোল প্রপার্টারশিপের ফিচার গুলো কি, অ্যাডভান্টেজ গুলো কি, ডিসঅ্যাডভান্টেজ গুলো কি, পার্টনারশিপ কাকে বলে। আমরা সবাই জানি, খুব সিম্পল ভাবে জানি, হ্যাঁ, হয়তো অল্প একটু ধারণা আছে যে একজন লোক যদি একটা কোম্পানি কন্ট্রোল করে তাকে সোল প্রপার্টারশিপ বলে। পার্টনারশিপ বলতেছি আমরা 2 থেকে 10 জন, এবং ইন্স্যুরেন্স যদি পার্টনারশিপ হয় 2 থেকে 20 জন, তাই না? সিম্পল ভাবে জানি 2 থেকে 10 জন আর 2 থেকে 20 জন, এটা হচ্ছে পার্টনারশিপ। আর কোম্পানিকে আমরা বলতেছি প্রাইভেট, পাবলিক, এগুলো আমি ফার্স্ট ক্লাসে একদিন বলছিলাম। প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি। প্রাইভেট কোম্পানি হচ্ছে 2 থেকে 50 জন, পাবলিক কোম্পানি কি 7 থেকে অগণিত। এখন পাবলিক লিমিটেড কোম্পানি আবার দুই ভাবে, লিস্টেড, যদি নন লিস্টেড হয়। লিস্টেড কোম্পানি আছে দুটো, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ। আর একটা হলো লিমিটেড বাই গ্যারান্টি। যদি লিস্টিং এ যায়, লিমিটেড বাই গ্যারান্টি ইজ অ্যানাদার কনসেপ্ট। লিমিটেড বাই গ্যারান্টি, অন্যদিকে চলে গেছে। লিমিটেড বাই শেয়ারিং। হ্যাঁ, কোম্পানি দুটো, প্রাইভেট কোম্পানি এবং পাবলিক কোম্পানি। তো পাবলিক কোম্পানি পাবলিক লিমিটেড বাই শেয়ারই হয়, গ্যারান্টি দিয়ে লিমিটেড বাংলাদেশে নাই বললে চলে, নাই। হ্যাঁ, শেয়ার। সো সেই শেয়ারটা যদি লিস্টিং এ যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ লিস্টিং এ যায়, তাহলে সেটা লিস্টেড কোম্পানি বলতেছি আমরা। এইগুলোরও দেখেন অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ বলা আছে। আবার আছে কোম্পানি। এখন এই যে সেই কোম্পানি তো বললামই, সবটা কিন্তু এই আর তো নেই। অ্যালায়েন্স বুঝি আমরা, অ্যালায়েন্স যে ইয়েস স্যার, একটা কোম্পানির সাথে স্যার আরেকটা কোম্পানি মিলে যে যুক্তভাবে কাজ করে, জয়েন্ট ভেঞ্চার না? ঠিক, না কেন, অবশ্যই অ্যালায়েন্সের বলতে পারি স্যার, জয়েন্ট ভেঞ্চার বলতে পারেন, লাইসেন্সে বলতে পারেন, স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সে বলতে পারেন,
এজেন্সি, গ্রুপ স্ট্রাকচার, অল থিংস অ্যালায়েন্স। অ্যালায়েন্স হচ্ছে কোঅপারেট, মানে কোঅপারেশন। এখন আপনি দুটা কোম্পানি, যে তমা গ্রুপ এবং আর কি যেন মিলে বাংলাদেশে ঢাকা শহরে ফ্লাইওভার গুলো করতেছে, এটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার। জয়েন্ট ভেঞ্চার ইজ নাথিং, হ্যাঁ জয়েন্ট ভেঞ্চার কিছু না। জয়েন্ট ভেঞ্চার হচ্ছে দুটো কোম্পানির একটা এগ্রিমেন্ট থাকে, একসাথে কাজ করে। একসাথে কাজ করে, দুজনের সবকিছু আলাদা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আলাদা এগুলা, কিন্তু আরেকটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতে হয়, সেটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। দুটো কোম্পানির একসাথে যে কাজ করে সেটার প্রফিট ভাগটা ওই জয়েন্ট ভেঞ্চারের ফাইন্যান্সিয়ালে থাকে। কিন্তু জয়েন্ট ভেঞ্চারের ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে ওই কাজটা শেষ হওয়ার পরে একটা কোম্পানি আরেকটা কোম্পানির লুপহোল গুলো জানে, দুর্বলতা গুলো জানে। তখন ওই দুইটা কোম্পানি যদি সেম নেচারের কোম্পানি হয়, তাহলে একজন আরেকজনের রাইভাল হয়ে যায়, মানে বিদ্রোহী হয়ে যায়। বুঝতে পেরেছেন? কারণ দুটা কোম্পানি যদি দেখেন, ওরিয়ন বলেন আর তমা, এরা কিন্তু এক ধরনের কোম্পানি না, একজন আরেকজনের হেল্প নিচ্ছে। কিন্তু দুটো কনস্ট্রাকশন কোম্পানি যদি একটা জয়েন্ট ভেঞ্চারে কাজ করে, এই কনস্ট্রাকশন কোম্পানি কিন্তু দুটো জানে যে তার কি ভুল আছে, তার কি দুর্বলতা আছে। তারা যখন ওই প্রজেক্টটা থেকে রিয়েল লাইফ এক্সাম্পলই আছে স্যার, হিরো হোন্ডা তো স্যার এখন চরম রাইভাল অবস্থানে আছে। হ্যাঁ ব্যাপারটা আছে, তখন কিন্তু যেখানে তারা হিরো শোরুম আছে ওইখানেই তার আঘাত পাশেও করে। হোন্ডা শোরুম আছে। হ্যাঁ, সমস্যা হচ্ছে যে কাস্টমার গুলো সে নিয়ে নেয়, কাস্টমারের লিস্টটা আপনারা দেখেন যে IS 2% কিনা ইনভেন্টরি। হ্যাঁ, না IS 2 না, আমি বলছি ইনটেনজিবল অ্যাসেটের কথা বলছি। ইনটেনজিবল অ্যাসেট কিন্তু কাস্টমার লিস্ট কিন্তু একটা ইনটেনজিবল অ্যাসেট, অনেকে এটা মানে মাথায় নেয় না। হ্যাঁ, কাস্টমার লিস্ট, দিস কল্ড ইনটেনজিবল অ্যাসেট। হয়তোবা কেউ রিকগনাইজ করে না, হ্যাঁ, কিন্তু কাস্টমার লিস্টে ইনটেনজিবল অ্যাসেট। এখন এই জয়েন্ট ভেঞ্চার থাকলে কিন্তু সে কাস্টমার লিস্টটা পেয়ে যায়, তার যে কাস্টমার আছে সেই কাস্টমাররা কিন্তু তখন প্রোগ্রামটা শেষ হয়ে গেলে, প্রজেক্টটা শেষ হয়ে গেলে সেই কাস্টমারদের কিন্তু সে নক করে। তখন কাস্টমার তো যেখানে সুবিধা পাবে সে সেখানে যাবে, যেখানে কম্পিটিটিভ মার্কেট আছে সেখানে যাবে। তো সেখানে এই ব্যাপারগুলো, ডিসঅ্যাডভান্টেজ গুলো জয়েন্ট ভেঞ্চারে আছে। আর লাইসেন্সটা কি, যেমন খুব সিম্পল, আপনি কি আর লাইসেন্স, KFC লাইসেন্স বলেন, বা আমাদের যে KPMG লাইসেন্স বলেন, ডেলয়েটের লাইসেন্স, হ্যাঁ, এগুলো কিন্তু লাইসেন্স বা ফ্র্যাঞ্চাইজি বলি, ফ্র্যাঞ্চাইজি সেটা কি, মানে তার সাথে শুধু এগ্রিমেন্ট থাকবে, তার লাইসেন্সটা আমি ইউজ করব এবং বছরে একটা আমার রেভিনিউর একটা শেয়ার দিব। তার বিনিময়ে সে কি করে কোয়ালিটি কন্ট্রোলটা করে, যে আমি কিভাবে চলবো, আমি কিভাবে অডিট করব, বা আমি কি মুরগি কিনবো, সেই মুরগিতে কি মশলা দেব, কিভাবে সেটা ফ্রাই করব, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো ওইখানে বলা থাকে। সো দিস ইজ দ্য লাইসেন্সটার একটা ক্রাইটেরিয়া, দিস ইজ কল্ড লাইসেন্স। এটাও কিন্তু অ্যালায়েন্সের আন্ডারেই। ঠিক এরকম করে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সটাকে IFSC যেমন মনে করেন আছে, আমাদের ওমানে ইনভেস্টমেন্ট আছে, ওমানের ইনভেস্টমেন্ট কিন্তু স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। কি, সে ওমানের যত বাংলাদেশে ফরেন কারেন্সি আসে, সেই ফরেন কারেন্সি গুলো IFSC তেই আনে, ঠিক আছে। IFSC তে আনার পরে IFSC সেটা বিভিন্ন ব্যাংকে ডিস্ট্রিবিউট করে, সোনালী ব্যাংক বলেন বা অন্যান্য ডাচ বাংলা বলেন, সেগুলোতে ডিস্ট্রিবিউট করে। তো ওমানের ওই কোম্পানিটা শুধু স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স আমাদের, যে সে বাংলাদেশ যত লোকজন এখানে থাকবে, সে আমার ব্যাংকে টাকাটা ঢোকাবে। তো আমার ব্যাংকে টাকাটা ঢোকালে কি হচ্ছে, একটা কাস্টমার আজকে টাকা দিল ওমান থেকে, সে কিন্তু আজকে টাকাটা নিয়ে যাচ্ছে না, তো একদিন পরে বা দুদিন পরে, সো এই একদিনের আমি কিন্তু বিজনেসটা করতে পারি, আমার কাছে টাকাটা থাকলো। তো ব্যাংকের বিজনেসটা তো এরকম না, সে কিন্তু ওমানের ওই লোক কিন্তু ইন্ডিয়াতেও টাকা পাঠায়, সে কিন্তু আমেরিকাতেও টাকা পাঠায়, মানে আমেরিকার লোক ওমানে থাকে, সো আমেরিকাতেও তো সে টাকা পাঠায়। তার সাথে কিন্তু সেই বিজনেস কিন্তু আমি দেখি না, আমি দেখি শুধু বাংলাদেশে যদি কেউ টাকা পাঠায়, ওই কোম্পানি আমাকে মানে IFSC-র মাধ্যমে যেন পাঠায়। দিস ইজ কল্ড স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, মানে তার সাথে এগ্রিমেন্টটা থাকবে শুধু ওয়ান সাইড, মানে আমি আমারটা দেখবো, সেই জন্য তার সাথে আমার একটা চুক্তি থাকবে। বুঝতে পারছি? আর এজেন্সিতে আমরা খুব ভালোভাবে বুঝি, গ্রুপ স্ট্রাকচারটা হচ্ছে যে সাবসিডি থাকবে, হোল্ডিং কোম্পানি থাকবে একটা, সেই হোল্ডিং কোম্পানির 51% বেশি যদি শেয়ার হোল্ড করেন, তাহলে দিস কল্ড সাবসিডি। আর যদি 25% নিচে থাকে, 25% or 25% লেস দেন নিচে থাকে, তাহলে সেটা হচ্ছে অ্যাসোসিয়েট। দিস কল্ড গ্রুপ স্ট্রাকচার।
এই এই হচ্ছে আপনার 3 নম্বর চ্যাপ্টার। আসলেও 3 নম্বর চ্যাপ্টার কিন্তু শুধু আপনি মুখস্থ যদি করেন, আপনি যে ফিচার গুলো কি, অ্যাডভান্টেজ গুলো কি, ডিসঅ্যাডভান্টেজ গুলো কি, তাহলে হয়। 4 নম্বর চ্যাপ্টার আজকে শুরু করবো না, কারণ 4 নম্বর চ্যাপ্টার একদম ফ্রেশ ভাবে শুরু করতে হবে। 4 নম্বর চ্যাপ্টারে জিনিসগুলো আছে, হট স্ট্র্যাটেজি, বিজনেস স্ট্র্যাটেজি কাকে বলে, কিভাবে কি আছে এইখানে। এই যে দেখেন হট এখান থেকে কি স্ট্র্যাটেজি, স্যার আমরা কিছু, যেহেতু স্যার এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট স্যার, আমরা বিশেষ কোনো কিছু পড়ে রাখবো কি স্যার একটু? আপনি যদি সিরিয়াসলি যদি আপনার পড়ার ইয়া থাকে, আমি বলবো জি, স্যার। বই পড়। আমি আমার সাথে যখন পড়বেন তখন তো পড়বেন, আর আপনি যদি পড়েন, আপাতত আমি বলি যে আপনি বই পড়েন না, আপনি বই না পড়ে আপনি এইগুলো গুগলে সার্চ দিবেন। মানে মোবাইল নিয়ে গুগলে সার্চ দিতে আমাদের বেশি মজা লাগে, তো এই জন্য আমি সাজেশনটা ওইভাবেই দিচ্ছি, মানে যুগের সাথে তাল মিলিয়ে সাজেশন দিচ্ছি আর কি। অবশ্যই অবশ্যই। প্যাস্টেল দিয়ে আপনি গুগলে সার্চ দিবেন, তো প্যাস্টেলে পড়বেন যে প্যাস্টেল কি জিনিস, পি মানে কি, ই মানে কি, এগুলো পড়তে পারবেন। হ্যাঁ, এখানে দেওয়া আছে দেখেন, পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল, লিগ্যাল, এনভায়রনমেন্টাল, টেকনোলজি। এখন আপনি প্যাস্টেল নিয়ে গুগলে পড়লেন অথবা ইউটিউবে দেখলেন, খুব ভালো পড়তে পারলেন। লাইফ প্রোডাক্ট লাইফ সাইকেল, এটা হচ্ছে ইন্ডাস্ট্রি লাইফ সাইকেল। ইন্ডাস্ট্রি লাইফ সাইকেলটা কখন কি দেখেন, আপনি কিন্তু সিম্পলও পড়তে পারেন, আবার লাইফ সাইকেলটা একটু বাড়ায় যদি আমরা এগুলো আবার পড়বো। হ্যাঁ, লাইফ সাইকেল যদি আমি বাড়ায় পড়ি, দেখেন এই লাল কার্ভটা হচ্ছে সেলটা প্রথমে কম থাকে, আস্তে আস্তে বাড়ে, আবার ডিক্লাইনে দিয়ে গিয়ে একদম আবার নিচের দিকে কার্ভটা চলে যায়। সো ইন্ডাস্ট্রিয়াল পোর্টার 5 ফোর্স, আপনি যদি গুগলে সার্চ দেন পোর্টার 5 ফোর্স দিয়ে পড়তে পারেন। এটা কিন্তু খুব মজার একটা জিনিস। পোর্টার 5 ফোর্স হচ্ছে একটা কোম্পানি, ছোট একটা কোম্পানি। চিন্তা করেন, মনে মনে চিন্তা করবেন, দেখবেন যে সে যখন নতুন মার্কেটে আসবে তার কি থাকবে, নতুন আরো আপনি আসছেন, আরো কেউ আসতে পারে, সো থ্রেড থাকবে, নতুন কেউ আসার থ্রেড থাকবে। আপনি যে প্রোডাক্টটা তৈরি করতেছেন, এইরকম একটা প্রোডাক্টের সাবস্টিটিউট হয়ে যেতে পারে। আমরা উদাহরণ দিয়েছিলাম যে নোকিয়া কোম্পানি কেন দেউলিয়া হইলো বা কেন চলে না, কারণ তার সাবস্টিটিউট প্রোডাক্ট চলে আসছে। সো থ্রেট অফ সাবস্টিটিউট প্রোডাক্ট। আপনার বায়ার যারা আছে তার আস্তে আস্তে তার বার্গেনিং পাওয়ারটা বাড়বে। আপনার যারা সাপ্লায়ার আছে, প্রথমে দেখবেন আপনি নতুন কোম্পানি হিসেবে আসছেন বলে আপনাকে বাকিতে দিবে না, প্রথমে আপনাকে বাকিতে দিবে না, আস্তে আস্তে আপনি যখন মার্কেটে অনেক বড় হয়ে যাবেন তখন আপনাকে বাকিতে দিবে। দিস কল বার্গেনিং পাওয়ার অফ দ্য সাপ্লায়ার। ঠিক এরকম করে অন্য একটা কোম্পানি চলে আসতে পারে, দিস কল রাইভালরি অ্যামাং এক্সিস্টিং কম্পিটিটর। হ্যাঁ, যারা আপনি যে মার্কেটে আসছেন সেখানে যে আরো কয়েকজন কম্পিটিটর থাকে, তাদের সাথে কেওয়াজ লেগে যেতে পারে। এই জিনিসগুলো পড়লে কিন্তু মজা লাগে যে পোর্টার 5 ফোর্সটা আসলে কি। এটারও কিন্তু সিম্পল স্ট্রাকচারটা হচ্ছে এরকম। আপনি যে আরো বড় করে পড়েন, দেখেন বড় স্ট্রাকচারও কিন্তু পাওয়া যায়, এবং বড় স্ট্রাকচার পড়লে প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা করে বলা যায় যে নিউ এন্ট্রেন্সে কি কি থাকে, বার্গেনিং পাওয়ার অফ বায়ার বলতে কি কি আইটেম থাকবে, এই জিনিসগুলো তা আছে। ওকে, তাহলে আমরা আবার আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, শরীর স্বাস্থ্য ভালো রাখাটাও একটা চ্যালেঞ্জ। ঠিক আছে ভাইয়া, তাহলে ভালো থাকবেন। ধন্যবাদ। আপনারা একটু ছাড় দিলেন, একটু তাহলে রেস্ট নেই, কি আর করো। ওকে স্যার, তাহলে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।